আমার পুরো বিশ্বাস ছিল যে তুই আমায় ক্ষমা করে দিবি। আয় ভেতরে আয়। কে ছিল ওই মেয়েটা যার ওপর ওর বাড়িতেই এরকম নিষ্ঠুর আঘাত করা হলো? কি শত্রুতা ছিল ওদের এই প্রিয়া নামের মেয়েটার সঙ্গে? এমন কি অপরাধ করেছিল যার জন্য ওকে এত বড় শাস্তি পেতে হলো? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে দেখব মুম্বাইয়ের খুব কাছের শহর বসেহিতে মনুষ্যত্বের পক্ষে লজ্জাজনক এই ঘটনা। এই ঘটনার সত্যতা জানার জন্য আমাদের কিছুটা পেছনে যেতে হবে। আরে ঠিক আছে বাবা, আমি আসছি, একটু ওয়েট করো না। সবসময় তুমি একই কথা বলে যাও, তাড়াতাড়ি এসো না প্লিজ। পূজা, তোর টিফিন রেডি। আসছি মা। তাড়াতাড়ি এসো। ওকে ওকে, তাড়াতাড়ি এসো। আরে তোর টিফিন রেডি। চলো আমি পরে কথা বলছি, ঠিক আছে? আসছি মা। টিফিন ঠিক আছে ঠিক আছে। সাবধানে যাস। হ্যাঁ মা, বাই মা। হ্যাঁ বাই বাবা। হ্যাঁ বাই মা। আচ্ছা মা, পূজা, হ্যাঁ? আমি তোকে ছেড়ে দিচ্ছি। না না বাবা, ঠিক আছে, আমি চলে যাব। বাই ওকে। বাবা। এই নাও তোমার টিফিন। আজও আমার সৎসঙ্গে যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা, তুমি রোজ মন্দিরে গিয়ে কি করো? তাহলে ঘরে বসেই বা কি করব? তুমি তো অফিসে চলে যাও আর পূজাও কলেজে চলে যায়। সৎসঙ্গে গেলে আমার তো 2-4 জনের সাথে কথাবার্তা হয়। চলো আমি ছেড়ে দেবো তোমাকে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। জামাই বাবু, আরে নমস্কার জামাই বাবু। নমস্কার। কি ব্যাপার, খুব হ্যান্ডসাম দেখাচ্ছে তো। আচ্ছা, কি ব্যাপার একদম হঠাৎ করে? ব্যাস আপনার কথা মনে পড়ে গেল, চলে এলাম। প্রিয়া, তুই এসে গেছিস? কোনো প্রবলেম হয়নি তো? কেমন আছিস তুই? আমি ভালো আছি। আরে আমি তো তোমাকে বলতেই ভুলে গেছিলাম, প্রিয়া ফোন করে বলেছিল যে ও এখানে আসবে, তাই না? প্রিয়া, এটা তোর নিজের বাড়ি, খাবার রেডি আছে, তুই ফ্রেশ হ, বিশ্রাম নে, খাবার খা। আমি ফিরে এসে তোর সাথে জমি আড্ডা মারবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, তুই টেনশন করিস না, আমি সব সামলে নেব। ওকে, হ্যাঁ বাই। চলো আমার টিফিনটা নাও তাড়াতাড়ি। চলো। মাসি, তুমি কখন এলে মাসি? তোমার সাহস হলো কি করে পূজার সাথে এরকম নোংরা আচরণ করার? মাসি কি করছো? আমার কথা তো শোনো। তোর সাথে আমি পরে কথা বলছি। বল, বলছিস না কেন? কবে থেকে চলছে এসব? হ্যাঁ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, না উত্তর দিতে পারছিস না? বল। পুষ্পা, তুমি চুপ করে থাকো, তুমি একটা কথাও বলবে না আজ।
আমি এমন কি করেছি যে তোমরা সবাই আমাকে বকছো? নির্লজ্জ, এত সবকিছু হয়ে যাওয়ার পরেও আমাদের মাথা হেড করে দিও তুই জিজ্ঞাসা করছিস যে কি এমন করেছিস? লজ্জা করে না তোর? দিদি থাক, ছেড়ে দে। পূজা আর কখনো ওই ছেলেটার সাথে দেখা করবে না। দেখ পূজা, আমি তোকে বলে দিচ্ছি, যদি তুই ওই ছেলেটার সাথে আবার দেখা করেছিস তাহলে আমি ওর নামে পুলিশে কমপ্লেন করে ওর হাড় মাস এক করিয়ে দেবো, আর তোকেও বাড়ির বাইরে পা রাখতে দেবো না, বুঝেছিস তুই? কি বললো তোমার মাসি? বলো না মাসি কি বললো। মাসি বাবা মাকে সবকিছু বলে দিয়েছে। তারপর? তারপর কি? মা আমাকে বকেছে, যদি আমি তোমার সাথে কখনো দেখা করি তাহলে তোমাকে পুলিশের কাছে দিয়ে দেবে, তোমাকে মারও খাওয়াবে। পূজা, 1 মিনিট ধরো তো। হ্যাঁ মাসি। আয় বাইরে আয়, ডিনার রেডি। আমি খাবো না, আমার খিদে নেই। রাগ না করে তুই এবার বাইরে আয়, সবাই ওয়েট করছে তোর জন্য। খাবারের ওপর রাগ করে থাকতে নেই। বললাম না আমার খিদে নেই, আমায় বিরক্ত করো না। হ্যালো কে ডাকছে পূজা? মাসি, প্রথমে আমাকে মার খাওয়ালো, এবার খাবার খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, অতিষ্ঠ করে দিল আমাকে। তুমি একদম টেনশন করো না, তোমার মা আর মাসি দুজনকে আমি দেখছি, এই দুজনের হাত থেকে তোমাকে আমি রেহাই দেবো। বুঝতে পেরেছো কি বললাম? এই যে নাও। কি বললো পূজা? ও আমায় বললো যে ওর খিদে নেই। কি? এই সব কিছু ওর ড্রামা। চোরের মায়ের আবার বড় গলা। আমিও দেখি যে ও কতক্ষণ না খেয়ে থাকতে পারে। আরে বাহ, তোর নাইটিটা তো দেখছি খুব সুন্দর। কেমন লাগছে রে আমায়? সুন্দর না? খুব সুন্দর লাগছে তোকে। নে বস, খেয়ে নে। হ্যাঁ। আরে বাহ দিদি, কি ব্যাপার রে, আজকে মটর পনিরের তরকারি করেছিস? যাক প্রিয়া, আজ অন্তত তোমার কারণে মটর পনিরের সবজি খাওয়ার সৌভাগ্য হলো। জামাইবাবু, তুমি যদি আমার সাথে থাকো সারাদিন ভালো খাবার খেতে পাবে। প্রিয়া, তুমি এখানে কি করছো? জামাইবাবু, মনে হলো যেন আমার ঘরে কে এসেছে, আর আমি যখন এখানে উঠে এলাম তখন দেখলাম কেউ নেই, শুধু দরজাটা খোলা। এই দরজার ছিটকিনিটা ঢিলে হয়ে গেছে, কখনো জোরে হাওয়া দিলে নিজেই খুলে যায়। হতে পারে পুষ্পা এটা বন্ধ করতে ভুলে গেছিল। তুমি যাও, আমি এটা বন্ধ করে দিচ্ছি, যাও। এই নাও। আরে প্রিয়া, এত সকাল সকাল রেডি হয়ে তুই কোথায় যাচ্ছিস? দিদি, যে চাকরিটার জন্য আমি এখানে এসেছি সেটারই ইন্টারভিউ আছে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু জায়গাটা কোথায়, তুই যাবি কি করে? পুষ্পা প্রিয়া আমাকে অ্যাড্রেস বলেছে, আমি ওকে পৌঁছে দিচ্ছি। চলুন ম্যাডাম, আপনার ড্রাইভার রেডি। আমি ওকে বলেছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য, কিন্তু ও যদি কখনো আমার কথা শোনে, কে জানে কোথায় এখন। আর ওর মোবাইলটা, সেটাও আবার সুইচ অফ। আরে এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর তোমার মোবাইলটাও সুইচ অফ কেন? আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু এতক্ষণ কোথায় ছিলে, কি আরে করছিলে? কাজ করছিলাম, আর কি করব। আরে দিদি, জামাইবাবু আসতে না আসতে তুই এত প্রশ্ন করছিস? জামাইবাবু, আজকে আমি নিজের হাতে আপনার জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছি, একটু খেয়ে বলুন তো দিদির মতো করতে পেরেছি কিনা। প্রিয়া, তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই।
জামাইবাবু কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? কিছু না প্রিয়া, কাজ নিয়ে একটু টেনশন আছে। তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি আমার পরিবারের সঙ্গে আত্মহত্যা করব, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই করব না, বুঝেছো? জামাইবাবু, জামাইবাবু, জানি না জামাইবাবু কি ব্যাপার নিয়ে এতটা চিন্তা করছেন। ওনার সাথে একবার কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে দিদি, তুই টেনশন করিস না, আমি সব কাজ সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, তুই কতক্ষণে আসছিস? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। আরে জামাইবাবু আপনি? প্রিয়া, তোমার দিদি কই? এইমাত্র দিদির সাথে কথা হলো, ও তো মন্দিরে গেছে, ওর ফিরতে একটু দেরি হবে। জামাইবাবু, আপনি যদি এভাবে চুপচাপ থাকেন তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? অ্যাটলিস্ট আমাকে বলুন না যে কি হয়েছে। আপনি আপনি সবসময় তো টেনসড থাকেন কেন? প্রিয়া, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। এরকম আরো অনেক ক্লিপিংস আছে আমার কাছে। যবে থেকে তোমার শালিকে দেখেছি তবে থেকে পাগল হয়ে গেছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে এই ক্লিপিংস গুলো সারা দেশ দেখবে। কে বলছেন আপনি? কে বলছেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমি আত্মহত্যা করব, কিন্তু তোমার কথা কখনোই শুনবো না। জামাইবাবু, কে করেছে এই সমস্ত নোংরামো? প্রিয়া, আমি জানি না যে এই নোংরা কাজটা কে করেছে। তাহলে আপনি পুলিশে কমপ্লেন কেন করছেন না? আপনি একটা কাজ করুন, আমার সাথে পুলিশ স্টেশন চলুন। প্রিয়া, আমি পুলিশের কাছে যেতে পারবো না। ও আমাকে হুমকি দিয়েছে যে যদি আমি পুলিশের কাছে যাই তাহলে ওই ক্লিপিংসটা ইন্টারনেটে দিয়ে দেবে, আর তোমার দিদি শুনতে পেলে মারাই যাবে। এরকম কে করতে পারে জামাইবাবু? এটা এটা ওই ছেলেটার কাজ হতে পারে। কোন ছেলে? আরে ওই ছেলেটা যাকে তুমি পূজার সঙ্গে ধরেছিলে। কি নাম ছিল যেন ওর? গৌতম। হ্যাঁ, গৌতম। হায় ভগবান, হে ভগবান। জামাইবাবু, জামাইবাবু প্লিজ আপনি শান্ত হন, আপনি এভাবে টেনশন করবেন না। জামাইবাবু, জামাইবাবু, জামাইবাবু দরজা খুলুন, আপনাকে আমার দিব্যি, দরজা খুলুন। জামাইবাবু দরজা খুলুন। জামাইবাবু, ওটা ফেলে দিন। জামাইবাবু, জামাইবাবু, আপনি এসব কি করতে যাচ্ছিলেন? আপনার একবারও মনে হলো না যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমার দিদিটার কি হবে?
পূজার কি হবে? আজকে আপনাকে বলতেই হবে এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আপনি এরকম একটা কাজ করতে যাচ্ছিলেন। দেখো প্রিয়া, যে এই ক্লিপিংসটা পাঠিয়েছে সে চায় যে প্রিয়া আমি আর বেঁচে থাকতে চাই না, আমাকে তুমি মরে যেতে দাও। জামাইবাবু, আপনাকে আমার দিব্যি, আপনাকে দিদির দিব্যি, বলুন না ও কি চায়। প্রিয়া, প্রিয়া ও তোমাকে নগ্ন অবস্থায় দেখতে চায়। এর জন্য আমাকে আমার পরিবারের সঙ্গে আত্মহত্যা করতে হোক, কিন্তু তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। যদি ওই ক্লিপিংসটার ব্যাপারে পুষ্পা জানতে পারে, ও তো লজ্জায় মরে যাবে। আমার পরিবারটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। হায় ভগবান, আমাকে কে বাঁচাবে? আমি কি করব? প্রিয়া, সব শেষ হয়ে যাবে। না প্রিয়া, তোর জামাইবাবুর যত আর্জেন্সিই থাকুক না কেন, কিন্তু ও সকালবেলা জল খাবার না খেয়ে, টিফিন না নিয়ে বাড়ির বাইরে কখনো যায় না। জামাইবাবু, জামাইবাবু, এই জন্য আমাকে আমার পরিবারের সঙ্গে আত্মহত্যা করতে হয় তো হোক, কিন্তু তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। যদি ওই ক্লিপিংসটার ব্যাপারে পুষ্পা জানতে পারে, ও তো লজ্জায় মারা যাবে। আমার পরিবারটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মহিলাদের কোনো কারণে ব্ল্যাকমেল করে বা তাদের ইমোশনাল করে তাদের এমএমএস বানানো বা তাদের দিয়েই বানিয়ে ভুল কাজে সেটা ব্যবহার করা, সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভুল পথে টাকা কামানো কিছু দাগি অপরাধীদের বিজনেস হয়ে গেছে। মাঝে মধ্যেই আমরা এরকম ঘটনা টিভিতে দেখি বা শুনি, আর দেখে ভুলে যাই। আমরা কখনো ভাবি না যে এরকম ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে, নিজেদের লোকেদের সঙ্গেও ঘটতে পারে। সব জানা এবং বোঝার পরেও আমরা এরকম ভুল কেন করি? প্রিয়া কি নিজের এমএমএস বানিয়ে ঠিক করেছিল? কি হয়েছিল তারপর? চলুন দেখি। আরে প্রিয়া, তুমি কোথায় যাচ্ছ? আরে এখন আর কোথাও যাওয়ার দরকার নেই, এদিকে এসো, এদিকে এসো, বসো এখানে। তুমি জানো, আমাদের সব টেনশন দূর হয়ে গেছে। তোমার সন্দেহ একদম ঠিক ছিল, এই কাজটা ওই শয়তান গৌতমটাই করেছে। আর যখন আমি ওকে বললাম যে আমি ওকে তোমার এমএমএসটা তখনই দেখাবো যখন ও আমার সামনে তোমার দিদির এমএমএসটা ডিলিট করবে, তখন গৌতম সামনে এলো, আমার সামনে ওর তোমার দিদির এমএমএসটা ডিলিট করলো। আর জানো তুমি, তোমার এমএমএসটা দেখে যখন ও ফিরছিল, হঠাৎ রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে ও মরে গেল। এই দেখো ওর ফটো, হ্যাঁ এই দেখো ওর ছবি, দেখো। আরে ছাড়ো, ও তো ওর নোংরা কাজের শাস্তি পেয়েই গেছে। এবার নাও, নাও মিষ্টি মুখ করো, নাও খাও খাও। এবার দেখো শুধু আনন্দ আর আনন্দ। নাও নাও খাও।
এই তো ফাটাফাটি দেখতে লাগছে তোমায়। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই তো আমাকে বলেছিলি না যে তোর সাথে থাকলে আনন্দে থাকবো, তাহলে আনন্দ করলাম আমি। ঠিক আছে? কি বোকা রে তুই! হ্যাঁ, কি সহজে এসে তুই আমার জালে ধরা দিলি। আরে তোর দিদির ওই এমএমএসটা, সেটাও আমিই বানিয়েছিলাম। আর ওই গৌতম, ইন্স্যুরেন্স এজেন্ট রে আমি। এরকম হাজার হাজার ছবি থাকে আমার কাছে, তোকে দেখালাম আর তুই বিশ্বাস করে নিলি। তুই মানুষ নয়, জানোয়ার, বুঝলি? জানোয়ার। আমি তোর এই কীর্তিকলাপ সবাইকে জানিয়ে দেব। কি বলবি তুই? আর আমি মানুষ না, আমি সত্যিই জানোয়ার। আর কি বলবি যে আমি তোর সঙ্গে জোর করে সব করেছি, তোর জামা কাপড় খুলেছি? আরে তোর নিজের কাপড় খোলার ভিডিও ক্লিপিংস আছে আমার কাছে। হ্যাঁ, দেখাবো তোকে আমি। হ্যাঁ, দেখ, এক্ষুনি দেখাচ্ছি। এই এই যে দেখ। কি দেখলি? আরে কি ব্যাপার? কি দেখানো হচ্ছে শালিকে? দিদি, ওই প্রিয়া, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? দিদি, ওই কি হয়েছে? কি? কিছু না দিদি, ওই আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু রেস্ট নিলেই হয়তো ঠিক হয়ে যাব। কিন্তু প্রিয়া, ওর কি হলো হঠাৎ? আরে এক্ষুনি তো ঠিক ছিল। হ্যাঁ, গুড মর্নিং প্রিয়া ম্যাডাম। আরে দেখো, এক্ষুনি আমি তোমারই এমএমএস দেখছিলাম আর তোমার দেখাও পেয়ে গেলাম। কোথায় যাচ্ছেন? আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আরে ম্যাডাম, এত সহজে তো এখান থেকে তোমাকে যেতে দেব না আমি। আরে
কি হলো কি হলো? উঠুন উঠুন উঠুন। হ্যাঁ তুলুন ওনাকে, ধরুন ধরুন। হ্যাঁ দেখ প্রিয়া, যদি তুই আমার কথা না শুনিস আর যাওয়ার জন্য জেদ করিস, তাহলে এবার অ্যাক্সিডেন্ট বাইক দিয়ে নয় ট্রাক দিয়ে করাবো, বুঝেছিস? আপনার যা করার ছিল আপনি করেছেন, এবার প্লিজ আমাকে গ্রামে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না। এখন যদি তুই গ্রামে যাওয়ার জেদ করিস, তাহলে পুষ্পা আর পূজা দুজনকে মেরে ফেলবো আমি। এমনিতেও আমি ওদের ইন্স্যুরেন্স করিয়ে রেখেছি, ওরা মরলে অনেক টাকা পাবো আমি। আর তোর নগ্ন শরীরের পোস্টার বানিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দেবো আমি, বুঝেছিস? দীনেশ প্রিয়াকে প্রাণে মারার হুমকি দেয় আর ওর ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি দিয়ে ওকে ব্ল্যাকমেল করতে থাকে। দীনেশের এই দুই হুমকিতে প্রিয়া এত ভয় পেয়েছিল যে সবকিছু চুপ করে সহ্য করে নেয়। আর প্রিয়ার সবথেকে বড় দুর্ভাগ্য ছিল যে বোনের জন্য ও সব মেনে নিচ্ছিল, সে তো এ ব্যাপারে কিছু জানতই না। প্রিয়া যদি দীনেশের কথায় চোখ বন্ধ করে ভরসা করে নিজের এমএমএস না বানাতো, তাহলে হয়তো এই ঘটনা ঘটতই না। কিন্তু প্রিয়া দীনেশের জালে ফেঁসে যায় আর এই অন্যায়কে স্বীকার করে এমন এক চোরাবালিতে আটকে যায় যেখান থেকে ও চাইলেও বেরোতে পারত না। পুষ্পা আর পূজা বাড়ি থেকে যেতেই দীনেশ বাড়ি ফিরে আসে আর জোর করে প্রিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এই পরিস্থিতি অন্তত 2 মাস চলতে থাকে। প্রিয়া, দিদি, তুই আমায় ভুল বুঝিস না প্লিজ। নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না তোর? আমি কত বিশ্বাস করেছিলাম তোকে, আর তুই আমার বিশ্বাস আর ভরসার এই মর্যাদা দিলি। তোর লজ্জা করলো না? তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা তুই এখান থেকে, না হলে আমি তোকে। তুমি এর মাঝখানে একদম আসবে না। এই বাড়ি থেকে প্রিয়া নয়, তুই বেরোবি। চল বেরো এখান থেকে। চল। বাবা, এটা তুমি কি করছো? আরে চল। মা এমন কি করেছে? চল, বললাম তো, বেরো এখান থেকে। পাপের শাস্তি নিশ্চয়ই পাবি। মাসি একটা রাক্ষসী। চল আমাদের চল, বেরো এই জীবনটা বাড়ি নষ্ট থেকে। করে দিল। যা। দেখ প্রিয়া, তুই যদি আমার কথা না শুনিস আর যাওয়ার জন্য জেদ করিস, তাহলে এবার কিন্তু অ্যাক্সিডেন্ট বাইক দিয়ে নয় ট্রাক দিয়ে করাবো। দীনেশের কাছে প্রিয়ার এমএমএস আর পুষ্পার সঙ্গে পূজাকেও প্রাণে মারার হুমকিতে প্রিয়া এমন ভয় পেয়ে যায় যে ও দীনেশের সব অন্যায়কে চুপচাপ সহ্য করে নেয়। পুষ্পা আর প্রিয়া যখন দীনেশের সামনে নিজেদের অধিকারের কথা বলে, তখন দীনেশ সেই কথায় গুরুত্ব দেয় না। দীনেশের মতো চালাক আর ধূর্ত লোকের কাছে এরা কিছুই না। প্রিয়া কষ্ট পেতে থাকে। ও এই পরিস্থিতি মানিয়ে নিয়েছিল, কিন্তু ও এটা বুঝতে পারেনি এর ফলে ওকে অনেক বড় মূল্য চোকাতে হবে। পুষ্পা পূজাকে নিয়ে নিজের গ্রামে ফিরে যায় আর যত সময় যেতে লাগলো, ওর মনের মধ্যে নিজের বোনের প্রতি ঘৃণাও বাড়তে থাকলো। পুষ্পা এটাই বিশ্বাস করেছিল যে ওর বোনই ওর স্বামীকে প্রেমের জালে ফাঁসিয়ে ওর জীবন নষ্ট করেছে। দীনেশের কাছে প্রিয়াও একঘেয়ে হয়ে উঠছিল আর এবার ওর জীবনে রশনি নামের একটি অন্য মেয়ে এসে গেছিল। আরে প্রিয়া, এ রশনি ইন্স্যুরেন্স করাতে এসেছে।
এটা আমার বাড়ি, এখানে এই সমস্ত চলবে না। বেরো এখান থেকে। এই বাড়ি থেকে ও নয়, এই বাড়ি থেকে তুই বেরোবি। চল। ছাড়ো। আমি কিন্তু পুষ্পা দিদি নই, যেই বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি একটা নোংরা চরিত্রের মানুষ। আমি জানতাম যে তুমি একদিন তোমার এই ফুর্তির কারণে আমার দিদির বাড়িটাকে বিক্রি করে দেবে, তাই আমি তোমাকে দিয়ে এই বাড়িটা আমার নামে লিখিয়ে নিই যখন তুমি নেশাগ্রস্ত ছিলে। এবারে বাড়ির থেকে যদি কেউ বেরোয়, সে হলো আমি নয় তুমি। আর যদি দ্বিতীয়বার তুমি আমার গায়ে হাত তোলো বা অন্য কোনো মহিলাকে বাড়িতে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে জেলে পাঠাবো। আমি পুষ্পা দিদির মতন চুপ করে থাকবো না। তুমি আমাদের সবার জীবন নষ্ট করেছো। প্রিয়া, প্রিয়া তুমি ঠিকই বলো, আমি একটা নোংরা লোক, খুব বাজে লোক আমি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই আমার। জানি না এই মহিলা আমার ওপর কি জাদু করেছে। প্রিয়া, আমি তোমার দিব্যি খাচ্ছি, এখন আর আমি তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেবো না। আমাকে ক্ষমা করে দাও প্রিয়া। এই বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে, বেরো বেরো, চল যা, বেরো বেরো। পুষ্পা, পুষ্পা আমাকে ক্ষমা করে দাও। ওই প্রিয়ার খপ্পরে পড়ে আমি তোমার উপর খুব অন্যায় করেছি। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই আমি তোমাকে কিছু দেখাতে চাই। 1 মিনিট দেখো। এই দেখো, এরকম সব ভিডিও বানিয়ে পাঠাতো আমাকে। আর যখন আমি ওকে বললাম যে পুষ্পা তোমার নিজের দিদি, অন্তত ওর সংসারটা তো নষ্ট করো না, কিন্তু ও এমন স্বার্থপর আর লোভী মেয়ে। ও আমার চায়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আর আমার ভিডিও বানিয়েছে। আর জানো আমাকে কি হুমকি দিয়েছে? আমাকে বলেছে যদি আমি পুলিশের কাছে যাই তাহলে ও তোমাকে আর পূজাকে শেষ করে দেবে। পুষ্পা, আমি তো তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আর তুমি জানো, যে বাড়িটা আমি তোমার আর পূজার জন্য নিয়েছিলাম, আমাকে নেশার ওষুধ খাইয়ে ও সেটাও নিজের নামে করে নিয়েছে। আর এখন তো আমি এটাও জানতে পেরেছি যে বাইরে অনেক পুরুষ মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে। আর যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে একবার বাড়ি গিয়ে দেখো কি নোংরামি শুরু করেছে ও, কি অসভ্যতামি করছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার নিজের বোন আমাদের জীবনে অভিশাপ হয়ে গেল। আমাদের সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তে তছনছ করে দিল। পুষ্পা, সত্যি কথা বলতে আমার তো ইচ্ছে করে ওকে খুন করে ফাঁসিতে ঝুলে পড়ি, কিন্তু না, যখনই আমি তোমার আর পূজার মিষ্টি মুখ দুটো দেখি না, ব্যাস তখনই আটকে যাই। এই কাজটা যদি আমার ভাই করতো না, তাহলে এর মধ্যে আমি ওকে খুন করে ফেলতাম। এই সময় কে এলো আবার? দিদি? দিদি, আমার মন বলছিল জানিস যে তুই আমায় ঠিক ক্ষমা করে দিবি। আয় ভেতরে আয়। আমার নিজের বাড়িতে আসার জন্য আমার তোর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। আরে কি হয়েছে দিদি? কিছু চাই তো?
পুষ্পা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। পূজা, পূজা, তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে? আর এটা তুই কার চিঠি পড়ছিস? প্রিয়া মাসির। প্রিয়ার চিঠি? দিদি, আমি জানি তুই আমায় খুব ঘৃণা করিস, তাই জন্য আজ পর্যন্ত আমার একটা চিঠিরও কোনো উত্তর দিসনি। কারণ তুই যদি আমার চিঠিগুলো পড়তিস তাহলে হয়তো আমায় ক্ষমা করে দিতিস। আমি যা করেছি সেটা বাধ্য হয়ে। জামাইবাবু আমায় জালে এমনভাবে ফাঁসিয়েছিলেন যে আমার আর কোনো উপায় ছিল না। ওনার চুপ করে থাকা, আত্মহত্যা করার অভিনয় করা, সবকিছু ওনার নাটক ছিল। উনি আমায় এটা বলে ভয় দেখাতেন যে কেউ নাকি তোর এমএমএস বানিয়েছে, আর আমি যদি আমার এমএমএস বানিয়ে ওনাকে না দিই তাহলে সে তোর আর পূজা নামে বদনাম রটাবে। তাই আমি এসব কিছু করেছি তোর আর পূজার সম্মান বাঁচানোর জন্য রে। আমি এখান থেকে চলে যাওয়ার কথা যখনই বলতাম তখনই জামাইবাবু আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত, জানিস? এমনকি তোর অ্যাক্সিডেন্টটাও জামাইবাবুই প্ল্যান করে করিয়েছিলেন। তুই চলে যাওয়ার পর জামাইবাবুর নোংরামও আরও বেড়ে গিয়েছিল রে। আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম যে উনি ফুর্তি করতে গিয়ে তোর বাড়িটাই না বেচে দেয়। একদিন জামাইবাবু যখন মদের নেশায় চুর ছিল তখন আমি দলিলে ওনাকে দিয়ে সই করিয়ে নিই, আর এখন এই বাড়িটা তোর নামে হয়ে গেছে। এখন এই বাড়িটা তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দিদি, যদি পারিস তাহলে তোর এই ছোট বোনটাকে ক্ষমা করে দিস। ইন্সপেক্টর সাহেব, আপনার কাছে আমার অনুরোধ যে ওই পাপীটাকে কঠোরতম শাস্তি দিন। পুষ্পা, তুমি? দিনেশের মতো দাগী অপরাধী কখনোই নিজের অপরাধ সহজে স্বীকার করে না, কিন্তু পুলিশ যখন দিনেশের ওপর 3rd ডিগ্রি প্রয়োগ করল, দিনেশ অপরাধ স্বীকার করতে বাধ্য হলো। আর দিনেশের কথা মতোই পুলিশ প্রিয়ার লাশ এক জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে। পুষ্পা সরকারি সাক্ষী হয়। যদি সেদিন পূজা প্রিয়ার লেখা সেই চিঠিটা না পড়তো তাহলে আজ এই অপরাধীর চেহারা সবার সামনে আসতো না। আমাদের সবারই উচিত প্রিয়ার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। আমাদের দেশে এরকম অনেকে আছেন যারা মনোরঞ্জনের জন্য বা কারুর কথা শুনে কিংবা ব্ল্যাকমেলের শিকার হয়ে এই এমএমএস এর জালে ফেঁসে যান। আর এই ঘটনার শিকার পুরুষ অথবা মহিলা সমাজে নিজের বা নিজের পরিবারের কারুর দুর্নামের ভয়ে কাউকে কিছু বলেন না। মনে রাখবেন, যদি আপনিও এরকম কোনো ঘটনার শিকার হন, সঙ্গে সঙ্গে সেটা নিজের কাছের পুলিশ স্টেশনে জানান। আর আপনার পরিচিত কেউ যদি এই জালে ফেঁসে যান তাহলে সবার আগে তাকে ইমোশনালি সাপোর্ট করুন, তার সাহস বাড়ান, তাকে সাহায্য করুন, তাকে পুলিশের কাছে নিয়ে যান। আর যদি তিনি রাজি না হন তাহলে আপনি নিজে গিয়ে পুলিশের কাছে সব ঘটনা খুলে বলুন। মনে রাখবেন, অপরাধী যতই চালাক আর ধূর্ত হোক না কেন, পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের সাবধান থাকা উচিত এরকম মানুষদের থেকে।
যারা সমাজে এমএমএস এর এরকম নোংরা খেলা খেলেন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট অ্যান্ড বি সেফ।